রায়মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2024 ভলিউম 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলটি করাচ্ছে আজকে। তো প্রথম স্কুল হচ্ছে আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল। তো আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুলের সেকেন্ড সামেটিভের প্রশ্ন উত্তরগুলো দেখানো হবে। তো প্রথম গ্রুপ 1-এর প্রথম প্রশ্ন কি বলেছে, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে C2H6, CH4, C2H4 না C2H2। তো বাষ্প ঘনত্ব 8 হলে, বাষ্প ঘনত্ব 8 যদি হয় তবে ডি সমান কত দেওয়া আছে 8, তবে এখানে এম সমান কত হবে, 8 সমান হবে 16, কারণ আমরা জানি এম সমান 2D। তো এখানে 16 অনুঘূর্ত কার হয়, মিথেনের হয়, CH4 এর অনুঘূর্ত 16, কারণ 12 কার্বনের 12 আর 4টে হাইড্রোজেনের 4, 12 আর 4 16। আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয় কার, কঠিন পদার্থের ক্ষেত্রে, তরল পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের না কঠিন তরল গ্যাস উভয় সব পদার্থের। তো আমরা কি জানি আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয় গ্যাসীয় পদার্থের, এর মান কত হয় 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তো সব গ্যাসের ক্ষেত্রে মানটা ফিক্সড থাকে। তো কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিটে 60 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হবে। আমরা সূত্রে কি জানি, প্রবাহ মাত্রা I সমান Q/T। এখানে কিউ দিয়েছে 60 কুলম্ব, সময় কত 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। তা কত আসছে, কাটার বলে 1 অ্যাম্পিয়ার। তো উত্তর হবে 1 অ্যাম্পিয়ার, অপশন ডি। তারপর বলছে বাড়ির তড়িৎ বর্তনীর মেন ফিউজটি যুক্ত থাকে কার সাথে, বাড়ির তড়িৎ বর্তনীর মেন ফিউজটি যুক্ত থাকে নিউট্রাল তারে, লাইভ তারে, আর্থ তারে না লাইভ নিউট্রাল উভয় তারে, যুক্ত থাকে লাইভ তারে। তো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড কি করে, আমরা কি জানি তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কে আসে, ক্যাটায়ন পার্টটি আসে। ক্যাটায়ন এসে কি হয়, ইলেকট্রন গ্রহণ করে। তো ক্যাথোডের কাজ কি, 1 নম্বর অপশন বলেছে ক্যাটায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে, ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে, অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে না অ্যানায়নকে ইলেকট্রন প্রদান করে। যেহেতু ক্যাথোডে গিয়ে যায়, ক্যাটায়ন যায় এবং ক্যাটায়ন গিয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন নেয়, অর্থাৎ ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করা কার কাজ, ক্যাথোডের কাজ। প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডে শুষ্ক করতে ব্যবহার করা হয়, গারো-H2SO4, P2O5, CaO না CaCl2। তবে আর্দ্র হাইড্রোজেন সালফাইডে শুষ্ক করতে ব্যবহার করা হয় P2O5। কোরামডাম কোন মৌলের আকরিক, অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, লোহা। কোরামডাম কার আকরিক হয়, অ্যালুমিনিয়ামের আকরিক। গ্রুপ বি এর প্রথম কোশ্চেন কি বলেছে না, এসটিপিতে 2.24 লিটার N2 এর ভর কত গ্রাম। তো কি বলছে, এসটিপিতে 2.24, আমরা কি জানি জেনারেলি এসটিপিতে 22.4 লিটার N2 এর ভর কত হবে, N2 এর আণবিক ভর 28 গ্রামের সমান। তো বলতে হবে N2 ভর 28 গ্রাম। তবে এসটিপিতে 1 লিটার N2 এর ভর কত হবে, 28/2, 22.4 লিটার, এত গ্রাম। তবে এসটিপিতে 2.24 লিটার N2 এর ভর কত আসবে, না আসবে 28 গুণ 2.24 বাই 22.4, কাটার কথা হচ্ছে 0.1, এটা দিয়ে এটা কাটলে 2.8, অর্থাৎ 2.8 গ্রাম হচ্ছে উত্তর। 2 নম্বর কোয়েশ্চন কি বলেছে, যে অথবা এসটিপিতে, এর উত্তর কত হলো 2.8 গ্রাম। তো এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত হয়, 22.4 লিটার, এটা মোলার আয়তন বলে। তারপরে সত্য মিথ্যা লেখো। তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য। হ্যাঁ সত্য, কারণ কি তরলের প্রকৃত প্রসারণ নিজস্ব ধর্ম। তারপর বলছে ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা পদার্থের কোন ধর্ম পরিমাপ করা হয়। ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা কী মাপা যায়, বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্নতা পরিমাপ করা হয়। মানে বিভিন্ন পদার্থের কি তাপ পরিবহন ক্ষমতা পরিমাপ করা হয়, তাপ পরিবহন ক্ষমতা পরিমাপ করা হয়। কি বলছে, বাল্যচক্রে এসি বা পরিবর্তক প্রয়োগ করলে কী হবে, বাল্যচক্রে এসি প্রয়োগ করলে তার ঘূর্ণন হবে না, কারণ এসির কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তাই বাল্যচক্রটি কোনো দিকে ঘুরবে না। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি।
প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে গলিত NaCl তড়িৎ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে? ক্যাথোডে উৎপন্ন হবে ধাতব সোডিয়াম। দুটি তীব্র তড়িৎ পদার্থের নাম কি? নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড H2SO4, যার নাম কি? সালফুরিক অ্যাসিড, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। তবে নাইট্রোজেনের একটি বর্ণহীন গ্যাসীয় অক্সাইডের নাম লেখো। নাইট্রোজেনের একটি বর্ণহীন গ্যাসীয় অক্সাইড কি হবে? নাইট্রোজেনের বর্ণহীন গ্যাস হবে নাইট্রিক অক্সাইড NO। তারপরে অথবা কি বলছে, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় H2SO4 বা সালফুরিক অ্যাসিডকে। তারপরে কি বলছে, 2 প্রেসার কুকার তৈরিতে যে ধাতু সংকর ব্যবহৃত হয় তার নাম কি? প্রেসার কুকার তৈরিতে ডুরালুমিন ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? ডুরালুমিন। কপারের একটি ব্যবহার কি? কপারের একটি ব্যবহার হলো বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহার করা হয়। মেনলি বৈদ্যুতিক তার তৈরিতে কপার ব্যবহার করা হয়। এইগুলো তোমাদের গ্রুপ এ ও গ্রুপ বি এর প্রশ্নের উত্তরগুলো। এবার দেখো গ্রুপ সির প্রথম কোশ্চেন কি বলেছে। গ্রুপ সিতে প্রথম প্রশ্নটা কি বলেছে? 3, 4, 5 রোধ বিশিষ্ট 3টে পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই মাত্রা তড়িৎ প্রবাহ যাবে। এবার আমরা কি জানি, যদি কোনো বিভিন্ন পরিবাহীকে যদি কোনো সমবায়ে যুক্ত করে যদি কি হয়, তাদের মধ্যে প্রতিটির একই তড়িৎ প্রবাহ যায়, সেটি কী সমবায়ে যুক্ত? সেটি শ্রেণী সমবায়ে যুক্ত। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হয়? তো সব রোধগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সেম থাকে। তো এদের তুল্যরোধের তুল্যরোধ কত হবে? আমরা জানি শ্রেণী সমবায়ের তুল্যরোধ R এর সমান কত আসে? সবগুলোর যোগফল করতে হয়। 3 + 4 + 5 = 12 ওহম। অথবা কি বলেছে, 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত? দুটো বাতি কি বলেছে? বাতি এটা হচ্ছে 3/1 অথবা। একটি বাতি বলেছে 220 ভোল্ট 60 ওয়াট, আর এটা কত বলেছে? 110 ভোল্ট 60 ওয়াট। তো আমরা সূত্র কি জানি? রোধ বের করার সূত্র R সমান V²/P, যেখানে R সমান কি? R হচ্ছে রোধ, V হচ্ছে কি? বিভব প্রভেদ, আর P হচ্ছে তড়িৎ ক্ষমতা। এবার প্রথম বাতির ক্ষেত্রে প্রথম বাতির রোধ R1 সমান কত পাবো? এটা হচ্ছে প্রথম বাতির রোধ। R1 সমান, এখানে V এর মান কত বলছে? 220²/60। এটা গেল প্রথম বাতির রোধ। 2 নম্বর বাতির ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় বাতির ক্ষেত্রে R2 সমান, দ্বিতীয় বাতির ভোল্ট কত দেওয়া আছে? বিভব প্রভেদ V এর মান 110² বা এর ক্ষমতা কত? 60 ওয়াট, তাই 60। আমাদের দিয়েছে অনুপাত, সের জন্য কিছু করলাম না। R1:R2 সমান কত? 220²/60 110²/60। কাটাকাটিগুলো কত হবে? এটাই 2²1² এবং 4:1। বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত কত? 4:1। তারপরে 3-2 কি বলেছে? নাইট্রোলিম কি? এর একটি কি লেখো? ব্যবহার লেখো। নাইট্রোলিম কি? এর একটি ব্যবহার কি হবে না? তবে বলেছে 3-2 নাইট্রোলিম কি? তবে 3-2 নাইট্রোলিম। নাইট্রোলিম কি? নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন এর ধূসর মিশ্রণ। নাইট্রোজেন কি হলো? ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ। এর ব্যবহার কি? এর ব্যবহার সার রূপে ব্যবহার করা হয়। সার রূপে ব্যবহার করা হয়। এটুকু লিখলে হবে, প্রস্তুতি লেখার দরকার নেই। তারপরে কোশ্চেন কি বলেছে যে
স্মেলিং সল্ট কাকে বলে? স্মেলিং সল্ট কাকে বলে, এর ব্যবহার কি? স্মেলিং সল্ট কাকে বলে না, স্মেলিং সল্ট হলো অ্যামোনিয়াম কার্বমেট ও ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ। কার কার মিশ্রণ? স্মেলিং সল্ট 2-3-3। তো স্মেলিং সল্ট কার কার মিশ্রণ? স্মেলিং সল্ট হচ্ছে অ্যামোনিয়াম কার্বমেট মানে NaH4 2CO3 ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর মিশ্রণকে বলা হয় কি স্মেলিং সল্ট। কারণ এই দুটো মিশ্রণকে কী করা হয়, এদের ব্যবহার কি, এই দুটি মিশ্রণকে সংজ্ঞাহীন ব্যক্তির থেকে সংজ্ঞা ফেরানোর কাজে ব্যবহার করা হয়। এই দুটি মিশ্রণকে কী করা হয়, সংজ্ঞাহীন ব্যক্তিকে দিলে এটাকে কী করে আসে, সংজ্ঞা ফিরে আসে। দেখো তারপরে 3 কি বলছে, খোলা বাতাসে রাখলে তামার তৈরি পাত্রের ওপর সবুজ ছোপ পড়ে কেন? তো কী বলছে, খোলা বাতাসে রাখলে তামার তৈরি পাত্রের ওপর সবুজ ছোপ পড়ে কেন? কারণ আমরা কি জানি, তামা তৈরি ধাতু সংখ্যকে দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে তার উপরে সবুজ ছোপ ধরে। কারণ আর্দ্র বায়ুতে কপারকে রেখে দিলে কপারের ওপর কালো রঙের কিউপিক অক্সাইডের অর্থাৎ CuO এর আস্তরণ পড়ে, যা বাতাসের CO2 এবং জলীয় বাষ্পের সংস্পর্শে এসে ধীরে ধীরে জারিত হয়ে সবুজ বর্ণের ক্ষারীয় কপার কার্বনেটে পরিণত হয়। এই ক্ষারীয় কপার কার্বনেট যেহেতু সবুজ বর্ণের, সেজন্য এটি কি হয়, সবুজ বর্ণ ধারণ করে। তারপরে কোশ্চেন বলেছি কি, CuSO4 জলীয় দ্রবণে এক টুকরো যদি কি মেশানো হয়, জিঙ্ক মেশানো হয়, তবে কি ঘটে? তারপর কোশ্চেন তিনের অথবা CuSO4 জলীয় দ্রবণে এক টুকরো জিঙ্ক যোগ করলে কি ঘটে? CuSO4 জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে দ্রবণটি কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায় ও জিঙ্কের টুকরোগুলোর গায়ে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুযায়ী কপারের চেয়ে জিঙ্ক বেশি তড়িৎ ধনাত্মক ধাতু, তাই এটি কপারের চেয়ে বেশি সক্রিয়। ফলে তুতের জলীয় দ্রবণের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় লালচে বাদামি বর্ণের ধাতব কপার অধক্ষিপ্ত হয় এবং জিঙ্ক কপার সালফেট দ্রবণ থেকে Cuকে প্রতিস্থাপিত করে দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। তো এখানে বিক্রিয়াটা কেমন হয় না, Zn যোগ CuSO4 সমান এখান থেকে Cu প্রতিস্থাপিত হবে প্লাস ZnSO4 তৈরি হবে। এই তো বিক্রিয়া। এবার এর সাথে কোশ্চেনে কি বলেছে যে ইলেকট্রনের তত্ত্বের সাথে দেখাও যে এটি একটি কি বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। তবে ইলেকট্রনের তত্ত্বের সাহায্যে যদি আমরা এটাকে জারণ বিজারণে ভাঙি, তবে এর যে জারণ বিজারণ বিক্রিয়া কী করে ভাঙতে পারবো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, Zn যোগ Cu2+ সমান Cu যোগ Zn2+। তো এই বিক্রিয়ায় কী হয়েছে, Zn থেকে Zn2+ তৈরি হয়েছে এবং Cu থেকে Cu, তো 2+ থেকে Cu তৈরি হয়েছে। তো এখানে কি বিক্রিয়ায়, এটা বিজারণ বিক্রিয়াটা কোনটা, আমরা জানি বিজারণ বিক্রিয়ায় কি হয়, বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়। তো এখানে ইলেকট্রন গ্রহণ কে করেছে, Cu2+ দুটো ইলেকট্রন নিয়ে ধাতব কপার মুক্ত হয়েছে। আর জারণ বিক্রিয়ায় কি হয়েছে না, জারণ বিক্রিয়ায় Zn - দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ পরিণত হয়েছে। এই তো Cu কী করেছে, দুটো ইলেকট্রন গ্রহণ, Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu হয়েছে, এটা কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আর Zn দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ হয়েছে, এটি কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি বিক্রিয়া, এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। এই গেল গ্রুপ ডি এর প্রশ্নগুলো, গ্রুপ সি এর। এবার হচ্ছে গ্রুপ ডি এ। দেখো গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন কি বলেছে, গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন বলেছে কি, যে 5.1 গ্রাম লঘু H2S প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরাস সালফারের সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়া ঘটাতে হবে। বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে, এইগুলো কী করে করতে হয়, আমাদের বিক্রিয়ার সমীকরণ প্রথমে লিখতে হয়, তারপরে সমতা বিধান করতে হয়। তো কী বলেছে এখানে, যে FeS যোগ H2SO4 কি উৎপন্ন হয়েছে, এখান থেকে FeSO4 যোগ H2S, এই তো তৈরি হয়েছে। বিক্রিয়ার সমীকরণ এটাই দেওয়া আছে। বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে এরকম।
তবে এখান থেকে আমরা কি বলতে পারি, মোলের ধারণা থেকে বলতে পারি যে 1 মোল FeS 1 মোল H2SO এর সাথে বিক্রিয়া করে 1 মোল FeSO4 এবং 1 মোল কি উৎপন্ন হয়েছে, H2S তৈরি করেছে। এবার আমাদের কী বলেছে যে 5.1 গ্রাম লঘু H2S প্রস্তুত করতে আর কত পরিমাণ ফেরাস সালফেট দরকার। তবে আমাদের এখানে দুজনের ভর ক্যালকুলেশন করলে হয়ে যাবে কার, ফেরাস সালফেটের। তবে FeS এর আণবিক ভর সমান কত হবে না, F এর কত হয় 56, S এর কত 32, সমান কত আসলে এটা 88, মানে গ্রাম আণবিক ভর 88 গ্রাম। আর H2S এর গ্রাম আণবিক ভর সমান কত হবে 2 যোগ 32 সমান 34 গ্রাম। তো এখানে কি লিখতে পারি, যেহেতু আমরা এখানে 1 মোল উৎপন্ন হয়েছে মানে 34 গ্রাম উৎপন্ন হয়েছে, 1 মোল থেকে মানে 88 গ্রাম থেকে। এখানে লিখতে পারি আমরা যে 34 গ্রাম H2S প্রস্তুত করতে 34 গ্রাম H2S প্রস্তুত করতে FeS দরকার কতটুকু, 8 গ্রাম দরকার। তবে 1 গ্রাম H2S প্রস্তুত করতে FeS দরকার 88/34 গ্রাম। আর জানতে চাইছে কত আমার 5.1 গ্রাম H2S তৈরি করতে FeS দরকার 88 × 5.1/34। এটা কাটাকাটি দশমিক উঠলো 10, 17 দিয়ে কাটলে 3, 2, এটা কাটলে 44 সমান কত ছিল 132/10 সমান 13.2 গ্রাম। তো আমাদের কতটুকু উৎপন্ন হবে 13.2 গ্রাম FeS এর প্রয়োজন। অতএব 13.2 গ্রাম FeS দরকার। তারপরে কি বলেছে যে 8.2 মোল অথবা 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য হাইড্রোজেনের সঙ্গে কত মোল নাইট্রোজেনের বিক্রিয়া করাতে হবে। তো কার বিক্রিয়া, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া, মানে এটা কি হেবারের পদ্ধতির বিক্রিয়াটা, অথবা বিক্রিয়াটা কী হবে, তবে H2 যোগ N2 দিয়ে কী পাবো আমরা NH3। এবার সমত্ববিধান করতে হলে একে কত দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ। তো এটা কত মোল, 3 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল নাইট্রোজেনের বিক্রিয়ায় কত 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। এবার বলেছে কত 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য হাইড্রোজেনের সঙ্গে কত মোল কার বিক্রিয়া, নাইট্রোজেনের বিক্রিয়া লাগবে। তোমরা এখান থেকে বলতে পারি কি 2 মোল NH3 প্রস্তুত করার জন্য N2 দরকার 1 মোল। তো 8.2 মোল H2 প্রস্তুত করার জন্য N2 দরকার কতটুকু দরকার হবে না 1/2 × 8.2 কাটা গেলে 4.1 সমান 4.1 মোল। উত্তর বুঝা গেছে, কোশ্চেন উত্তর কেমন হলো না। বিক্রিয়ার সমীকরণ লিখলাম, তারপরে সমাধান করলাম। সমাধান করতে আমরা বলতে পারি মোলের ধারণা থেকে 3 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়ায় 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। তো এখানে 2 মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে কার জন্য, 1 মোলের জন্য। তো সেটা লিখলাম 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে N2 দরকার 1 মোল। তো কোশ্চেন আছে 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে N2 দরকার 2.8/2 সমান 4.1 মোল। এটা হচ্ছে উত্তর। তবে অতএব N2 প্রয়োজন কত মোল, 4.1 মোল N2 প্রয়োজন। এটা হলো কত 4-এর 1। 4-এর 2-এরটা কি বলছে, পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তারপরে কোশ্চেন কি বলেছে না 4.3-এর 4.2-এরটা পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 5.7 × 10⁻⁵ ডিগ্রি ইনভার্স বলতে কি বোঝায়। এটা কি বোঝাবে, এটা হচ্ছে কেমন হবে এটার উত্তর 4.2। এর উত্তর কি হবে, পিতলের আয়তন প্রসারণ
গুণাঙ্ক 5.7 into 10 to the power পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 10⁵ সেমি বলতে কি বোঝায়? এত 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে বোঝায় 1 সেমি কিউব বা 1 মিটার কিউব আয়তনের পিতল টুকরোর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে পিতলটির আয়তন যথাক্রমে 5.7 into 10⁻⁵ সেমি কিউব বা মিটার কিউব বৃদ্ধি পাবে। তারপর এটা কি বলেছে না, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি হয়? কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক 4/2। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বলা হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় কি গামা, তো গামা/3। এটা হচ্ছে দুটোর সম্পর্ক। তারপরে 4/3 কি বলেছেন না, 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক যন্ত্র 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 6 ঘন্টা করে চলে। 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকার বিল দিতে হবে? প্রতি ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা। তবে 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র প্রতিদিন বিদ্যুৎ খরচ হয় সমান কত হবে? 200 গুণ 2টি যন্ত্র কত ঘন্টা চলে? 8 ঘন্টা। এটা ওয়াট বাই 1000 করলে আমরা এটা পাবো কিলোওয়াট ঘন্টা। আর 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা বিওটি বা ইউনিট ধরা হয়। এটা কাটারি করলে দুটো কাটলো, 2 শূন্য 2 শূন্য 4 432 মানে 3.2 কিলোওয়াট ঘন্টা। এটা গেল এই প্রতিদিন। তবে অতএব আমরা বলতে পারি 1 মাসে বিদ্যুৎ বাবদ খরচ কত হবে? 1 মাসে বিদ্যুৎ বাবদ খরচ 3.2 ইন্টু 30 দিনে 1 মাস ইন্টু 6, কত আসছে? এটা গুণ করলে 576 টাকা। 1 মাস বিদ্যুৎ কত হলো আমাদের? 576 টাকা। এটা গেল 4/3। 4/3 অথবা কি আছে? 4/3 অথবা বলেছে কি যে সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্যে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা পাঠালে যে একটিতে উৎপন্ন তাপ অপরটিতে উৎপন্ন তাপের 9 গুণ। পরিবাহী দুটির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত নির্ণয় করো। সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠালে দেখা যায় যে একটি উৎপন্ন তাপ অপরটির কি হয়? 9 গুণ হয়। এখানে কীভাবে করতে হবে অঙ্কটা না, প্রথম পরিবাহীতে উৎপন্ন তাপ যদি আমরা ধরে নিই, আমরা কী ধরে নিতে পারি না, প্রথম পরিবাহীর ক্ষেত্রে কি ধরতে পারি যে উৎপন্ন তাপ কত? H1। উৎপন্ন তাপ H1, তড়িৎ প্রবাহ মাত্রা I1, রোধ R1 ও সময় কত যদি আমরা T1 ধরে নিই, তবে H1 সমান কত লিখতে পারবো আমরা? জুলের সূত্র অনুসারে I² RT, মানে I1² R1² T1 বাই
জে, এটা হলো 1 নম্বর। তো একইভাবে দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে কি বলতে পারি আমরা, দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কত, উৎপন্ন তাপ H2 সমান তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে এর ক্ষেত্রে I2 স্কয়ার R2 সময় T2 বাই যে 2 নম্বর। তাহলে ধরে নিয়েছি কি দ্বিতীয় পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ উৎপন্ন তাপ কত H2, তড়িৎ প্রবাহ মাত্রা I2 এবং তার রোধ R2 এবং সময় T2 চলো যে। আর শর্তে কি দেওয়া আছে, শর্তে আছে R1 = R2, T1 = T2, আর কি দেওয়া আছে H1 = 9H2। তো এখান থেকে আমরা কি লিখতে পারি না H1 বাই H2 সমান কি লেখা আছে, তো I1 স্কয়ার R1 T1 বাই I2 স্কয়ার R2 T2। এবার এখানে মান বসালে কত হচ্ছে 9H2 বাই H2 সমান I1 স্কয়ার বাই I2 স্কয়ার ইন্টু R2 বাই R2 ইন্টু T2 বাই T2। এটা কাটবে, এটা কাটবে। তো এখান থেকে আমরা লিখতে পারি এটা কাটলো, তো কি লিখতে পারলাম আমরা I1 স্কয়ার সমান 9I2 স্কয়ার, তো I1 সমান 3I2। তো উত্তর কি আসলো যে I1 I2 সমান কত হবে, I1 বাই I2 সমান 3:1। এটা হলো তার তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত। তারপরে 4 বলছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃতি করো। তো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বলেছে যে কোনো তড়িৎবাহী তারের নিচে রাখা চৌম্বক শলাকার উত্তর মেরুর দিকে মুখ রেখে এক ব্যক্তি যদি তড়িৎবাহী তারটি বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে বলে কল্পনা করা যায়, তবে ওই সাঁতারুর বাম হাতের অভিমুখে শলাকার উত্তর মেরুটি বিক্ষিপ্ত হবে। এর সাথে কি আছে, পরিবর্তিত প্রবাহের ক্ষেত্রে প্রবাহ মাত্রা সময়ের লেখচিত্র কেমন হবে, পরিবর্তিত প্রবাহের মাত্রা সময়ের লেখচিত্র হয় এইরকম, মানে সময় আস্তে আস্তে তড়িৎ মাত্রা একবার উপরে একবার নিচে এরকমভাবে যেতে থাকে। তো 4.5 কি বলেছে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডের কি পরিবর্তন হবে, ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াগুলি লেখো। তো কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডে, অর্থাৎ ক্যাথোড কি হবে ধীরে ধীরে মোটা হবে এবং অ্যানোড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে, এটা হচ্ছে পরিবর্তন। ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াগুলি কি হবে, ক্যাথোডের বিক্রিয়া কি হবে, ক্যাথোডে বিক্রিয়া কী হবে, ক্যাথোডে কে যাবে আর অ্যানোডে বিক্রিয়া, ক্যাথোডে যাবে Cu গিয়ে দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2 রূপে দ্রবণে চলে আসবে, ক্যাথোডে কে যাবে ক্যাটোয়েন যাবে, ক্যাটোয়েন গিয়ে দুটো ইলেকট্রন নেবে দিয়ে ধাতব কপার রূপে ক্যাথোডের উপর জমা হবে। অ্যানোডে কে যাবে, অ্যানোডে কেউ যাবে না, সেই অ্যানোডের যে কপার অ্যানোডের দণ্ড রয়েছে সেই দণ্ড কপার থেকে একটা কপার পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2 রূপে দ্রবণে চলে আসবে। অর্থাৎ ধীরে ধীরে যে অ্যানোডের যে কপারটি রয়েছে সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে চলে আসতে থাকবে এবং সেই ক্ষয়প্রাপ্ত অ্যানোডের আয়নটি মানে কপারের আয়নটি ধীরে ধীরে কার উপরে, ক্যাথোডের উপরে ধাতব কপার রূপে জমা হতে থাকবে। এই হলো তার বিক্রিয়া। তারপর কি বলেছে, একটি পরীক্ষাগারে 4.6 কি বলেছে, পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়াকে পোড়াচুন দ্বারা শুষ্ক করা হয়। পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়াকে পোড়াচুন দ্বারা শুষ্ক করা হয় কেন, কারণ কি, কারণ 4.6 কারণ অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া ক্ষারীয় এবং পোড়াচুন ওটাও কি, ওটাও ক্ষারীয়। আমরা জেনারেলি জানি ক্ষার বিক্রিয়া করে না,
ক্ষারকার বিক্রিয়া না করার জন্য বোরাটন অ্যামোনিয়ার ভিতরে থাকা জলকে শোষণ করে বের করে দেয়। তারপরে লাস্ট কোশ্চেন কি বলেছে, একটি অ্যাসিড এবং সাধারণ তাপমাত্রায় এর লঘু দ্রবণের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় গন্ধযুক্ত গ্যাস বি উৎপন্ন হয়। বি গ্যাসটির মধ্যে লেড অ্যাসিডের সিক্ত কাগজ ধরলে কালো হয়ে যায়। অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে সি গ্যাস এবং কম অক্সিজেনের উপস্থিতিতে ডি মৌল উৎপন্ন করে। আবার সি গ্যাসটি স্পর্শ পদ্ধতিতে প্রস্তুতে ব্যবহার করা হয়। এর আমরা জানি কি স্পর্শ পদ্ধতিতে কী প্রস্তুত হয়, H2SO4 প্রস্তুত হয়। সুতরাং আমরা ডিরেক্ট বলতে পারি কি অথবাটা A ইজ ইকুয়াল টু কি H2SO4, যেহেতু H2SO4 কী পদ্ধতি প্রস্তুত করা হয়, স্পর্শ পদ্ধতিতে প্রস্তুত করা হয়। তো এখানে তারপরে কি আসছে, H2SO4 এর সাথে কার বিক্রিয়া বলেছে, ফেরাস সালফেটের বিক্রিয়া। তবে H2SO4 যোগ ফেরাস সালফাইড FeS বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, FeSO4। আর গন্ধযুক্ত গ্যাস H2S, এর গন্ধ কেমন, এটা কি বি, পচা ডিমের গন্ধ। এবার এই যে বি যে এটা উৎপন্ন হলো, বিটা কার সাথে বিক্রিয়া করে না, লেড অ্যাসিডের পেপারের সাথে, সিক্ত লেড অ্যাসিডের সংকেত কি CH3CA+2 PB। এর সাথে বিক্রিয়া করে কে বিক্রিয়া করে, এর সাথে H2S বিক্রিয়া করে, দিয়ে কি উৎপন্ন হয় না, কালো অধক্ষেপ পড়ে, PBS এর কালো অধক্ষেপ পড়ে। আর এর সাথে কি উৎপন্ন হয়, দুনো অ্যাসিটিক অ্যাসিড। আরও কি বলেছে যে বি যেটা আছে মানে H2S যেটা রয়েছে সেটা কি করে না, অতিরিক্ত পরিমাণ যে H2S আছে যদি অতিরিক্ত বায়ুতে মানে যোগ O2 কি অতিরিক্ত O2তে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে, অতিরিক্ত O2তে বিক্রিয়া করলে SO2 উৎপন্ন হয়, SO2 যোগ H2O সমাধান করলে 3,2H2O। এই যে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, আর কম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে, H2S যোগ O2 কম অক্সিজেন, তখন উৎপন্ন হয় কি হলুদ বর্ণের সালফারের অধক্ষেপ পড়ে। যখন কম অক্সিজেনের সাথে বিক্রিয়া তখন কি হয়, হলুদ বর্ণের সালফারের অধক্ষেপ পড়ে, তার সাথে জল উৎপন্ন হয়। এটা কি সালফার হলুদ বর্ণ, যেটা দিয়ে স্পর্শ পদ্ধতিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এই গেল তোমাদের যে সেকেন্ড সামেটিভ এর ভৌতবিজ্ঞানের প্রথম স্কুলটা। এবার সবাই ভালো করে দেখবে।